আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 অনার্স থার্ড ইয়ারের চ্যাপ্টার 5 অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড এরর্স অ্যানালাইসিস IAS 8 নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসে আমরা এরর্স ইন অ্যাকাউন্টিং IAS 8 এই বিষয়ে আলোচনা করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এরর্স ইন অ্যাকাউন্টিং IAS 8 অনুসারে আলোচনা করব। এখানে IAS 8 অনুযায়ী কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে এরর্সগুলি হ্যাপেন্ড বা ঘটনা ঘটে, ভুল সংঘটিত হয়, সেগুলি সংশোধন করার জন্য আমরা যে প্রক্রিয়া অনুসরণ করব সেই বিষয়গুলি এখানে আলোচনা করব। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ভুল সাধারণত দুই ধরনের, প্রথমত এক পার্শ্বের ভুল আর ডাবল সাইড বা দুই পার্শ্বের ভুল, ওয়ান সাইড এরর, ডাবল সাইড এরর। এখন এই ওয়ান সাইড এরর্স এবং ডাবল সাইড এরর্সগুলি চারটা কারণে হতে পারে। যে ভুলগুলি সচরাচর ট্রায়াল ব্যালেন্সে ধরা পড়ে না, পরবর্তীতে কার্য সম্পাদনের সময় আমাদের এই ভুলগুলি চোখে পড়ে, তখন আমরা সংশোধন করে নেই। যে ভুলগুলি সাধারণত বা সচরাচর রেওয়ামিল বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে গেলে ধরা পড়ে না, সেই ভুলগুলি হলো এরর্স অফ ওমিশন, এরর্স অফ কমিশন, কম্পেনসেটিং এরর্স, এরর্স অফ প্রিন্সিপাল। আবার বলছি, এরর্স অফ ওমিশন অর্থাৎ বাদ পড়ার ভুল, এরর্স অফ কমিশন লেখার ভুল, কম্পেনসেটিং এরর্স পরিপূরক ভুল, এরর্স অফ প্রিন্সিপালস অর্থাৎ নীতিগত ভুল। অর্থাৎ এই ভুলগুলি, এই চারটা ভুল যেগুলি নিয়ে এক পাশেও সংগঠিত হতে পারে অথবা দুই পাশে সংগঠিত হবে, অর্থাৎ এগুলি নিয়ে এক পাশে সংশোধন করতে হয়, রেকটিফাই করতে হয় সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে। আবার কিছু কিছু ভুল আছে দুই পাশে সংশোধন করতে হয়, সেখানে এই চারটা ভুলের কারণে এই ভুলগুলি সংগঠিত হতে পারে। তো আমরা এটা বলেছিলাম যে এরর্স অফ ওমিশন অর্থাৎ বাদ পড়ার ভুল, অর্থাৎ একটা ট্রানজ্যাকশন ঘটেছে কিন্তু ওই ট্রানজ্যাকশনের পুরো এন্ট্রিটাই হিসাব বহিতে লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ জাবেদাতে আসে নাই, অর্থাৎ জাবেদাতে ডেবিট ক্রেডিট কোথাও সেটা লিপিবদ্ধ করা হয়নি, ফলে এন্ট্রিটা সম্পূর্ণ বাদ পড়ে গেছে ট্রানজ্যাকশনটা। ফলে এই ধরনের ভুলকে আমরা এরর্স অফ ওমিশন বা বাদ পড়ার ভুল বলি। এই বাদ পড়া ভুল সাধারণত রেওয়ামিলে ধরা পড়ে না, কারণ এটা কোথাও এন্ট্রি হয়নি, কি ভুল হয়েছে তাই তো জানা যায় না ওই রেওয়ামিলের ব্যালেন্সিং ফিগার থেকে বা ডেবিট ক্রেডিটের এন্ট্রি থেকে। পরবর্তীতে যখন এই ভুলগুলো চোখে আসে, দৃষ্টিগোচর হবে কাজ করার সময়, তখন সেটাকে রেকটিফাই করতে হবে অর্থাৎ সংশোধন করতে হবে, অর্থাৎ ওটা এন্ট্রি দিতে হবে। যেমন জনাব রহিমের নিকট হতে 5,000 টাকার মাল ক্রয় করা হলো, এটি একটি ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, অর্থাৎ ক্রয় করার ফলে ক্রয় হিসাবে অর্থাৎ সম্পত্তি বাড়লো এবং পাওনাদার বৃদ্ধি পেল, অর্থাৎ বাকিতে ক্রয় করার ফলে। অর্থাৎ আমরা যদি এটাকে জাবেদায় এন্ট্রি দিতাম তাহলে আমরা এইভাবে লিখতাম
যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা মিস্টার রহিম হিসাব ক্রেডিট। এখন এই এন্ট্রিটা জাবেদা বা হিসাব বইতে কোথাও এন্ট্রি না হওয়ার ফলে এটা সম্পূর্ণ বাদ পড়েছে, অর্থাৎ এটা বাদ করার ভুল বা এরর্স অফ ওমিশন। যখন এটা আমাদের দৃষ্টিগোচর হবে যে এই এন্ট্রিটা বাদ পড়েছে অডিট করার সময়, নিরীক্ষার সময় বা অন্য কোনোভাবে ধরা পড়ে যদি ভুলটা, তাহলে তখন আমরা এন্ট্রিটা, যেহেতু এটা বাদ পড়ছে, এটা কোথাও মানে এন্ট্রি হয়নি, তার মানে এটাকে সরাসরি জাবেদা করলেই, এটা সঠিক জাবেদা দিলেই এটা সংশোধন হয়ে যাবে। অর্থাৎ পারচেস অ্যাকাউন্ট বা ক্রয় হিসাব ডেবিট আর মিস্টার রহিম অ্যাকাউন্টস বা সান্ডি ক্রেডিটর্স বা সান্ডের বিলস মিস্টার রহিম অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হলো এরর্স অফ ওমিশন। এরর্স অফ কমিশন অর্থাৎ লেখার ভুল। এরর্স অফ কমিশনের কারণে এক পাশে এবং দুই পাশে দুইভাবে ভুল সংঘটিত হতে পারে। এখন এক পাশে হলে আমরা এক পাশে সাসপেন্স অ্যাকাউন্ট দিব, অন্য পাশে যে অ্যাকাউন্টটা যেটা এন্ট্রি হয়েছে সেটা আমরা দিব। আর যদি দুই পাশে ভুল হয় তাহলে আমরা সেটা সংশোধন করব, বোথ সাইডস কারেকশন করে। ধরি লেখার ভুলটা হয় এরকম হতে পারে, যদি আমরা এরকম মনে করি যে একজন দেনাদারের নিকট হতে 2000 টাকা পাওয়া গেল। কার থেকে পাওয়া গেল? দেনাদারের নিকট থেকে। এখন যেহেতু টাকা, নগদ টাকা পাওয়া গেছে, তাহলে নগদান হিসাব ডেবিট, আর দেনাদার আগে ডেবিট ছিল, এখন দেনাদার ক্রেডিট হয়ে যাবে। এখন এই 2000 টাকার এন্ট্রি করতে গিয়ে যদি আমরা নগদান হিসাব দেখা গেল সঠিকভাবে 2000 টাকা এন্ট্রি করছি, কিন্তু দেনাদার হিসাব 2000 টাকার পরিবর্তে 200 টাকা এন্ট্রি করছি, অথবা নগদান হিসাব 2000 টাকার পরিবর্তে 200 টাকা এন্ট্রি করেছি এবং দেনাদার হিসাব 200 টাকা 2000 টাকা সঠিক এন্ট্রি করছি, তাহলে এই যে কম হলো লেখাটা, বা 2000 টাকায় 20,000 টাকা লিখে ফেলতে পারি যদি আরেকটা শূন্য বেশি হয়ে যায় কোনো কারণে, তাহলে এই যে লেখার ভুল, এটা সংশোধন করতে গেলে আমাকে যে পরিমাণ বেশি হবে সেই পরিমাণ কমাইতে হবে, অথবা যে পরিমাণ কম হবে সেই পরিমাণ বাড়াতে হবে সংশোধন করে। যদি এক পাশে ভুল হয় তাহলে এক পাশে, যে পাশে বাদ পড়বে, কম হবে বা বেশি হবে, সেটা আমরা অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট দিব, অন্য পাশে সঠিকভাবে দিব। অথবা ডেবিট পাশে যদি বাদ পড়ে তাহলে ডেবিট পাশে সাসপেন্স অ্যাকাউন্ট, অথবা ক্রেডিট পাশে যদি বাদ পড়ে ক্রেডিট পাশে সাসপেন্স অ্যাকাউন্ট, বা দুই পাশে যদি ভুল হয় তাহলে দুই পাশে আমরা সঠিক রেকটিফাই করে আমরা সংশোধন করব, রেকটিফাই করব বা সংশোধন করব। তাহলে এটা হলো আমার এরর্স অফ কমিশন অর্থাৎ লেখার ভুল। এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হলো কম্পেনসেটিং এরর্স অর্থাৎ পরিপূরক ভুল। অর্থাৎ একটা ভুল আর একটা ভুল দ্বারা পরিপূরকভাবে ওটা সংশোধন হয়ে যায়। তারপর এটা ভুল, এটা যখনই দৃষ্টিগোচর হবে তখন এটা সংশোধন করতে হবে। যদি আমরা যেমন ক্রেডিট পাশে ভুল এবং ডেবিট পাশে ভুল একই পরিমাণ থাকে তাহলে এরা মিলে যাবে। এখন পরবর্তী যখন এটা উদ্ঘাটিত হবে তখন এটা সংশোধন করতে হবে। আমরা একটা এক্সাম্পল সহকারে এটা কথা বলতে পারি, যেমন 3500 টাকার মাল ক্রয়কে ভুলক্রমে ক্রয় হিসেবে ডেবিট দিকে 3000 টাকা লেখা হয়েছে। আমরা আবার বলি 3500 টাকার মাল ক্রয়কে ভুলক্রমে ক্রয় হিসেবে ডেবিট দিকে 3000 টাকা লেখা হয়েছে। আমরা মাল ক্রয় করছি 3500 টাকা, লিখলাম কত? 3000 টাকা। আবার পুরাতন আসবাবপত্র বিক্রয় 2500 টাকা, ভুলক্রমে নগদান হিসেবে 3000 টাকা লেখা হয়েছে। এখন কি হলো? আবার বলি, আমরা মাল ক্রয় করছি 3500 টাকা, কিন্তু ক্রয় হিসেবে এন্ট্রি করেছি ডেবিট পাশে 3000 টাকা।
অর্থাৎ 3000 টাকা এন্ট্রি করার ফলে ক্রয় হিসেবে ডেবিট পাশে 500 টাকা কম হয়েছে। আবার পুরাতন আসবাবপত্র বিক্রি করছি 2500 টাকা, কিন্তু ভুল করে নগদান হিসাবে এন্ট্রি করা হয়েছে 3000 টাকা, অর্থাৎ বেশি এন্ট্রি করছি কত, ডেবিট পাশে 500 টাকা। 2500 টাকার মাল বিক্রয় করছি আসবাবপত্র নগদে, নগদান হিসেবে ডেবিট পাশে আমরা লিখবো 2500 টাকা, কিন্তু লিখেছি 3000 টাকা, অর্থাৎ ডেবিট পাশে বেশি লিখছি 500 টাকা। আর ওখানে মাল ক্রয় করছিলাম 3500 টাকা, এন্ট্রি করছি ক্রয় হিসেবে ডেবিট পাশে 3000 টাকা, অর্থাৎ কম এন্ট্রি করছি 500 টাকা। ফলে ক্রয় হিসাবে ডেবিট পাশে কম এন্ট্রি 500 টাকা, আর এখানে বিক্রয় আসবাবপত্র বিক্রয় হিসেবে ডেবিট পাশে নগদান হিসাবে কম এন্ট্রি করছি 500 টাকা, অর্থাৎ ওখানে কম আর এখানে বেশি, সরি এখানে 3000 টাকা এন্ট্রি করছি, বিক্রি করছিলাম 2500 টাকা, অর্থাৎ 500 টাকা বেশি এন্ট্রি করছি, আর ওখানে 500 টাকা কম এন্ট্রি করছি। এই দুইটার ফলে অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট 500 টাকা বেশি এবং 500 টাকা কম, অর্থাৎ দুইটা পরিপূরক, অর্থাৎ দুইটা সমান হয়ে যায়, অর্থাৎ জিরো হয়ে যায়। এর ফলে এই ধরনের ভুল সংঘটিত হলে তাকে আমরা বলি পরিপূরক ভুল। এখন আমরা আসি যে errors of principles, অর্থাৎ নীতিগত ভুল। অর্থাৎ নীতিগত ভাবে যদি কোনো ভুল হয়, অর্থাৎ হিসাব বিজ্ঞানে অনেক আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, যেমন অ্যাজাম্পশন, কনস্ট্যান্ট, কনসেপ্ট, কনভেনশন, প্রিন্সিপালস। এখন এগুলিতে যদি কোনো ভুল হয় নীতিগত, সেখানে লেনদেনের ট্রানজেকশনের কোনো ভুল হয় না, কিন্তু নীতিগত ভুল হলেও সেটা ভুল, সেই ভুলটা নীতিগত ভুলকে সংশোধন করতে হবে। আমরা একটা উদাহরণ সহকারে বলতে পারি এরকম, যে যন্ত্রপাতি মেরামত ব্যয়, কলকব্জা বা যন্ত্রপাতি মেরামত ব্যয় 1000 টাকা, ভুলক্রমে এটা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। এখন একটা হলো যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় যদি হতো তাহলে এটাকে আমরা যন্ত্রপাতি খরচ হিসাবে বা যন্ত্রপাতি ব্যয় হিসাবে বা কলকব্জা ব্যয় হিসাবে দেখাতে পারতাম, অর্থাৎ সম্পত্তি হিসাবে দেখাতে পারতাম। কিন্তু এখানে মেরামত, অর্থাৎ অল্প কিছু টাকা, হয়তো একটা 5 কোটি টাকা বা 10 কোটি টাকা একটা মেশিনারি, এটা মেরামত করতে আমার মজুরি দিতে হয়েছে, বা যে মেরামত করছে যে টেকনিশিয়ান, তাকে 1000 টাকা আমরা প্রদান করলাম খরচ হিসাবে, অর্থাৎ এটা মেরামত খরচ। এটাকে সংস্থাপন ব্যয় হিসেবে লিপিবদ্ধ করলে সেটা এরর্স অফ প্রিন্সিপালস হবে, অর্থাৎ নীতিগত ভুল হবে। এই জন্য এই ধরনের ভুল হলে সেটা আমরা সংশোধন করব, অর্থাৎ এই ভুলের ফলে কি হবে, সম্পত্তির মূল্য বেড়ে যাবে আর খরচ কমে যাবে, খরচ কমলে লাভ বাড়বে, প্রফিট বাড়বে, প্রফিট বাড়লে সরকার ট্যাক্স বেশি দিতে হবে, আবার সম্পত্তি অতিমূল্যায়িত হয়ে যাবে, অর্থাৎ মূল্য বেড়ে যাবে। ফলে সেখানে দুই ধরনের সমস্যা সৃষ্টি হবে। এক হলো লাভ বেশির ফলে কোম্পানির ইনকাম ট্যাক্স হিসাবে টাকা চলে যাবে, আবার সম্পত্তির মূল্য বেশি দেখানোর ফলে পরবর্তীতে এটা যখন বিক্রি করতে যাবে বা মূল্যায়ন করতে যাবে, তখন এটা মূল্য বেশি দেখানোর ফলে কোম্পানির ভিত্তি, অর্থাৎ কনজারভেটিভ প্রিন্সিপালসের সমস্যা হবে। তাহলে এই ধরনের ভুলগুলানি যদি চোখে পড়ে তাহলে সেটা সংশোধন করতে হবে, অর্থাৎ নীতিগত ভুলও সংশোধন করে নিতে হবে। তাহলে আমি এই ভুলগুলানি আমরা বলছি যে দুই ভাবে হতে পারে, ওয়ান সাইড এবং ডাবল সাইড, এক পাশের ভুল, দুই পাশে ভুল। এখন আমরা একটু দেখব যে ওয়ান সাইড এরর্স বা এক পাশের ভুল, এবং টু সাইড এরর্স বা দ্বৈত ভুল বা দুই পাশের ভুল। ওয়ান সাইড এরর্সটা কি, যে সকল হিসাবে ডেবিট এবং ক্রেডিটে যে কোনো একদিকে ভুল করা হয় তাকে আমরা এক সাইড বা ওয়ান সাইড এরর্স বলতে পারি। ওয়ান সাইড এরর্স বা একতরফা, এক পাশে, একতরফা মানে এক পাশের। একতরফা ভুলের ক্ষেত্রে ডেবিট অথবা ক্রেডিট যে কোনো এক দিকে টাকার পরিমাণ কম বা বেশি হয়ে থাকে।
আবার ডেবিট অথবা ক্রেডিট যে কোনো একটির দিকে হিসাবটি সম্পূর্ণ বাদ পড়লেও একতরফা ভুল হয়। একতরফা ভুলের সংশোধনী জাবেদা করার সময় অনিশ্চিত হিসাব বা ভুল হিসাব, হ্যাঁ, সাসপেন্স অ্যাকাউন্ট দিতে হবে এবং যে হিসাবটি ভুল করা হয়েছে তার হিসাবকে নিয়ে জাবেদাটি লিখতে হবে। যেমন আমরা যদি বলি ক্রয় বহির যোগফল 1,00,000 টাকা, ক্রয় বহির যোগফল অত বড় না দিয়ে বলি ক্রয় বহির যোগফল 100 টাকা বেশি দেখানো হয়েছে। ক্রয় বহির যোগফল কত বেশি দেখানো হয়েছে? 100 টাকা বেশি দেখানো হয়েছে। এক্ষেত্রে কি সংশোধন করতে হবে? ক্রয় বহির যোগফল। ক্রয় বহি কেন করা হয়? ক্রয় বহি করা হয় যে বাকিতে ক্রয় সংক্রান্ত হিসাবগুলি বা লিপিবদ্ধ করার জন্য ক্রয় বহি করা হয়। স্পেশাল লেজার, বিশেষ খতিয়ান বহি। এখন আবার বাকিতে বিক্রয় করা হলে বিক্রয় বহি করা হয়, বাকিতে ক্রয় করা হলে ক্রয় বহি করা হয়, নগদে ক্রয় বিক্রয় করলে নগদান হিসাব করা হয়। এভাবে প্রত্যেকটা খাত অনুযায়ী হিসাব করা হয়। অর্থাৎ একতরফা ভুলের ক্ষেত্রে যদি ক্রয় বহির যোগফল 100 টাকা বেশি দেখানো হচ্ছে, ক্রয় বহির যোগফল মানে বাকিতে ক্রয় করছিলাম তখন ক্রয় বহির যোগফল 100 টাকা বেশি দেখানো হচ্ছে, তাহলে এই ভুলটা সংশোধন করতে হবে। এখন ক্রয় বহির যোগফল তো আমরা একটা পাশ নিয়ে করি, অর্থাৎ যেমন যখন আমরা বাকিতে ক্রয় করি তখন লিখি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব বা মিস্টার XYZ ক্রেডিট। তাহলে এখানে ক্রয় বহির সবসময় কি হয়, ডেবিট পাশে ব্যালেন্সিং ফিগার বড় হয়, বিক্রয় বহির ব্যালেন্সিং ফিগার ক্রেডিট পাশে বড় হয়, নগদান বহির ব্যালেন্সিং ফিগার ডেবিট পাশে বড় হয়, সম্পত্তি ডেবিট পাশে, দায়ের ক্রেডিট পাশে, খরচ হলে ডেবিট পাশে, মুনাফা বা লোকসান হলে ক্রেডিট পাশে ব্যালেন্সিং ফিগার বড় হবে। অর্থাৎ ক্রয় বহির ব্যালেন্সিং ফিগার অর্থাৎ ডেবিট পাশে বড় হয়েছে, তাহলে ডেবিট পাশে বেশি মানে বেশি দেখানো হয়েছে মানে ডেবিট পাশে বড় হয়েছে, তাহলে ডেবিট পাশকে আমার ক্রেডিট করতে হবে আর ভুল হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। তাহলে আমরা বলবো সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব ডেবিট 100 টাকা আর ক্রয় হিসাব ক্রেডিট 100 টাকা। এটা হলো ওয়ান সাইড এরর্স বা এক পাশে ভুল বা একতরফা ভুল। এখন আসি আমরা দুতরফা বা ডাবল সাইড এরর্স। যদি কোনো ভুল কোনো লেনদেন সংগঠন হওয়ার ফলে দুই পাশে ভুল হয়, অর্থাৎ ডেবিট পাশে ভুল হয় ক্রেডিট পাশে ভুল হয়, বা তাহলে এই ধরনের ভুলকে আমরা ডাবল সাইড এরর্স বা টু সাইড এরর্স বা দুতরফা ভুল বা দুই পাশের ভুল বলবো। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টাকে আরো ক্লিয়ার করতে পারি। যেমন 5,000 টাকার আসবাবপত্র বিক্রয়কে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। আবার আমরা বলি 5,000 টাকার আসবাবপত্র বিক্রয়কে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। কি করা হয়েছে? 5,000 টাকার আসবাবপত্রকে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। 5,000 টাকা আসবাবপত্র ক্রয় আসবাবপত্রকে 5,000 টাকা আসবাবপত্রকে বিক্রয়কে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে জাবেদাটা সঠিক জাবেদাটা কি? আসবাবপত্র বিক্রয় করছি তাহলে সম্পত্তি কমে গেছে, আসবাবপত্র ক্রেডিট আর নগদ হিসাব ডেবিট। এখন এই জাবেদাটা আমরা না দিয়ে কি করছি, আসবাবপত্রকে বিক্রয় না করে বিক্রয়কে ক্রেডিট করছে, অর্থাৎ আসবাবপত্র হিসাব ক্রেডিট না হয়ে হচ্ছে কি বিক্রয় হিসাব, অর্থাৎ বিক্রয় হিসাবটা বেশি হয়ে গেছে। তাহলে বিক্রয় হিসাবকে এখন কি করতে হবে? ডেবিট করতে হবে, কমাতে হবে। আর আসবাবপত্র হিসাবটা এন্ট্রি হয় নাই অর্থাৎ ক্রেডিট হয় নাই, তাকে ক্রেডিট করতে হবে। তাহলে বিক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে এটা সংশোধন হয়ে যাবে। আবার আমরা যদি এরকম বলি যে কোনো একটি লেনদেন জাবেদায় লিপিবদ্ধকরণ সম্পূর্ণ বাদ পড়ে গেছে, যেমন
যেমন মালিক কর্তৃক 1000 টাকার পণ্য উত্তোলন হিসাব বইতে আদৌ লেখা হয় নাই। এটা হয়তো ম্যানেজার সাহেব ভুলক্রমে নোট মালিক টাকা চেয়েছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে, তাকে 1000 টাকা দিয়েছে। সে হয়তো লিখবে, ওই সময় ব্যস্ত ছিল, পরে লিখবে, কিন্তু সে পরে লিখতে ভুলে গেছে, অর্থাৎ এই 1000 টাকা এন্ট্রি করা হয়নি। মালিক কর্তৃক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নেওয়া হয়, ধার নেয় বা যদি টাকা নেয় উত্তোলন করে, তাহলে কি হবে? তার ব্যবসায়িক সত্তা, মালিকানার সত্তা কমে যাবে, অর্থাৎ তার দায় কমে যাবে। ফলে এখানে আমরা কি করব, যে যেহেতু এটা এন্ট্রি হয় নাই, তাহলে উত্তোলন হিসাবকে আমরা ডেবিট করব। উত্তোলনটা মালিকানা দায় কমায়, আর ক্রয়কে এখানে আমরা ক্রেডিট করব, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই উত্তোলনের ফলে উত্তোলনটা বাদ যাবে মালিকের পাওনা থেকে, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে, আর পণ্য যেহেতু উত্তোলন করছে সেজন্য ক্রয়টাও কমে যাবে, ব্যবসায়িক সম্পদও কমবে এবং দায়ও কমবে। আমরা যে কোনো জিনিসে আমরা দেখছি যে ডুয়েল এক্সপেক্ট কনসেপ্ট বা দ্বৈত সত্তা ধারণায় যে প্রত্যেকটা লেনদেন ডেবিট এবং ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়। এটা যেভাবে ডেবিট এবং ক্রেডিট ভাবে লিপিবদ্ধ করে আবার সংশোধন করতে গেলেও সেটাকে যদি সম্পূর্ণ বাদ পড়ে, তাহলে ডেবিট এবং ক্রেডিট ভাবে লিপিবদ্ধ করতে হবে। এক পাশে হলে এক পাশে করবে, আরেক পাশে থাকবে, অর্থাৎ এক পাশে সঠিক থাকবে, অর্থাৎ দুই পাশে এন্ট্রি আমার করতেই হবে। যেহেতু পণ্য উত্তোলন করছে, ফলে ক্রয় কমে যাবে, কারণ মালিক কিন্তু পণ্য উত্তোলনের ফলে যে পরিমাণ সম্পত্তি বা পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে আনা হয়েছিল সেটা থাকবে না, তার মানে সেই পরিমাণ কমে যাবে। কমে যাওয়ার ফলে ক্রয়কে ক্রেডিট করব, আর যেহেতু মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করছে, অর্থাৎ উত্তোলন হিসাবকে ডেবিট করব। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা ভুল সংশোধনের বিষয়টা আমরা এভাবে দেখলাম যে 4টা ভুল রেওয়া মিলে যদি ডেবিট ক্রেডিট মিলেও যায়, তাহলে সেই ভুলগুলো চোখে পড়ে না বা ধরা পড়ে না। রেওয়া মিল মিলে গেলে ধরে নেওয়া হয় যে ব্যবসায়িক লেনদেনগুলি সঠিক আছে, কিন্তু যে ভুলগুলো নিয়ে রেওয়া মিলের ব্যালেন্স ফিগার দিয়ে বের করা যায় না, সেই ভুলগুলো নিয়ে আমরা জেনেছি যে এরর্স অফ ওমিশন, এরর্স অফ কমিশন, কম্পেনসেটিং এরর্স, এরর্স অফ প্রিন্সিপাল, অর্থাৎ এরর্স অফ ওমিশন বাদ পড়া ভুল, এরর্স অফ কমিশন লেখার ভুল, এরর্স অফ কম্পেনসেটিং এরর্স অর্থাৎ পরিপূরক ভুল, এবং এরর্স অফ প্রিন্সিপালস অর্থাৎ নীতিগত ভুল। এই ভুলগুলো নিয়ে আবার দুইভাবে সংগঠিত হয়, ওয়ান সাইড এরর্স, ডাবল সাইড এরর্স, এক পাশের ভুল, দুই পাশের ভুল। অর্থাৎ এক সাইডে যদি এক পাশে যে কোনো ডেবিট বা ক্রেডিট পাশে যদি বাদ পড়ে বা ভুল হয়, তাহলে ওয়ান সাইড, আর যদি দুই পাশে ভুল হয় তাহলে ডাবল সাইড। তাহলে ওয়ান সাইড এরর্স আমরা অনিশ্চিত হিসাব দিয়ে করবো, ডাবল হিসাবও আমরা অনিশ্চিত হিসাব দিয়ে করতে পারি, অথবা একটা দ্বারা একটা ডেবিটকে ক্রেডিট, ক্রেডিটকে ডেবিট করেও করতে পারি। তাহলে এই হলো মোটামুটি আমাদের ভুলের কারণ। এখন এই ভুলগুলো নিয়ে আইএএস অনুযায়ী সংশোধন করা যায়, আইএএস 8 অনুযায়ী। সেটা কিভাবে করতে হবে সেই বিষয়টি আমরা একটু ধারণা নেই। আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8, এটা রিভাইজড হয়েছে 1993 সালে। এটা এরকম: নেট ইনকাম অর্থাৎ নেট আয় বা মুনাফা অর লস অথবা ক্ষতি, নেট মুনাফা আর ক্ষতি ফর দ্য পিরিয়ড, একটা সময়ের, ফান্ডামেন্টাল এরর্স অ্যান্ড চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসিস। আমরা বলছি রিভাইজড আইএস 8 রিভাইজড 1993, নেট ইনকাম অর লস ফর দ্য পিরিয়ড, ফান্ডামেন্টাল এরর্স অ্যান্ড চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসিস। বাংলাদেশের আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আইসিএবি কর্তৃক গৃহীত, তাই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির জন্য তা বাধ্যতামূলকভাবে অনুসরণীয়। অর্থাৎ আইএএস 8 স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত
আইসিবি কর্তৃক গৃহীত, তাই এক্সটেন্সে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির জন্য তা বাধ্যতামূলক উপায়ে অনুসরণীয়। IS 8 অনুসারে ফান্ডামেন্টাল এরর্স বা মৌলিক ভুলসমূহ রয়েছে, যদিও তাদের মধ্যে উপস্থাপনগত পার্থক্য ছাড়া কোনো কিছু নেই। তার মানে IS 8 যে ফান্ডামেন্টাল এরর্স বা মৌলিক ভুলসমূহ বলছে, যদিও তাদের মধ্যে উপস্থাপনগত পার্থক্য ছাড়া অন্য কোনো কিছু নেই। এই নিয়ম হলো মানসম্মত প্রয়োগ, অর্থাৎ বেঞ্চমার্ক ট্রিটমেন্ট। মানসম্মত প্রয়োগ, বেঞ্চমার্ক ট্রিটমেন্ট। আর দ্বিতীয়ত হলো অনুমোদিত বিকল্প প্রয়োগ, অ্যালাউড অল্টারনেটিভ ট্রিটমেন্ট। অনুমোদিত বিকল্প প্রয়োগ, অ্যালাউড অল্টারনেটিভ ট্রিটমেন্ট। আরেকটা হলো আমরা বলছি যে বেঞ্চমার্ক ট্রিটমেন্ট, আরেকটা হলো অ্যালাউড অল্টারনেটিভ ট্রিটমেন্ট। বেঞ্চমার্ক ট্রিটমেন্টটা কি? এই নিয়মে পূর্ববর্তী বছরে ভুলের জন্য প্রারম্ভিক করে পুনরায় উল্লেখ করতে হবে যদি তা বাস্তবায়ন না হয়। বলছে এই নিয়মে পূর্ববর্তী বছর ভুলের জন্য প্রারম্ভিক করে পুনরায় উল্লেখ করতে হবে, তা উল্লেখ করতে হবে। আর সর্বশেষ অ্যালাউড অল্টারনেটিভস বা অনুমোদিত বিকল্প প্রয়োগ, অনুমোদিত বিকল্প প্রয়োগ। চলতি হিসাব করলে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য মৌলিক ভুলের সংশোধন করতে হবে। কি বলছে? চলতি হিসাব কালে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য মৌলিক ভুলের সংশোধন করতে হবে। তুলনামূলক তথ্যের জন্য পূর্ববর্তী বছরের প্রকৃত তথ্য, আবার বলছি তুলনামূলক তথ্যের জন্য পূর্ববর্তী বছরের প্রকৃত তথ্য বা সংশোধনী পাশাপাশি দিতে হবে, এবং অবাস্তব না হলে সংশ্লিষ্ট বছর সময়ের সংশোধিত তথ্য পাশাপাশি দিতে হবে। আবার বলছি অ্যালাউড অল্টারনেটিভ ট্রিটমেন্ট, চলতি হিসাবকালে লাভ ক্ষতি নির্ণয় করার জন্য মৌলিক ভুলের সংশোধন করতে হবে। তুলনামূলক তথ্যের জন্য পূর্ববর্তী বছরের প্রকৃত তথ্য সংশোধিত নয় পাশাপাশি দিতে হবে, এবং বাস্তব না হলে সংশ্লিষ্ট বছর সময়ের সংশোধিত তথ্য পাশাপাশি দিতে হবে। তাহলে আমরা IS 8 অনুযায়ী দেখলাম যে বেঞ্চমার্ক ট্রিটমেন্ট অ্যান্ড অ্যালাউড অল্টারনেটিভ ট্রিটমেন্ট। বেঞ্চমার্ক ট্রিটমেন্ট বলছি যে এই নিয়মে পূর্ববর্তী বছর ভুলের জন্য প্রারম্ভিক করে পুনরায় উল্লেখ করতে হবে। আর অল্টারনেটিভ ট্রিটমেন্ট, অ্যালাউড ফর অল্টারনেটিভ ট্রিটমেন্ট, চলতি হিসাবের লাভ ক্ষতি নির্ণয়ের জন্য মৌলিক ভুলের সংশোধন করতে হবে। তুলনামূলক তথ্যের জন্য পূর্ববর্তী বছর প্রকৃত তথ্য সংশোধনের পাশাপাশি দিতে হবে, বাস্তব না হলে সংশ্লিষ্ট বছর সময় সংশোধিত তথ্য পাশাপাশি দিতে হবে। অর্থাৎ যদি চলতি হিসাবকালে লাভ ক্ষতি নির্ণয় যদি মৌলিক ভুলের সংশোধন করতে হয়, তাহলে সংশোধন করতে হবে। এই সংশোধন করার জন্য পূর্ববর্তী বছরের প্রকৃত তথ্য পাশাপাশি দিনে দিতে হবে, এবং বাস্তবায়ন হলে সংশ্লিষ্ট বছর সময়ে সংশোধিত তথ্য পাশাপাশি দিতে হবে। এই হলো আমাদের IS 8 এর অনুসারে রেকটিফিকেশনস অফ এরর্স। এখন এই এরর্স গুলি নিয়ে আমরা কিছু জার্নালের মাধ্যমে আগামী দিনে দেখব। তাহলে আমাদের এই ভুলগুলির সম্বন্ধে ভালো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যাতে সেগুলি আমরা ভুল সংগঠিত হওয়ার এবং দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে সংশোধন করতে পারি। তাহলে এই হলো আজকের আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এরর্স অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড এরর্স অ্যানালাইসিস IS 8 এর আন্ডারে আমরা দেখলাম রেকটিফিকেশনস অফ এরর্স, কিভাবে এরর সংশোধন করতে হয় সেই প্রতিপালনগুলি নিয়ে আমরা এখানে দেখলাম, এবং হিসাব যখনই কোনো ভুল উদ্ঘাটিত হবে এইভাবে এই নিয়ম অনুসারে সেটাকে রেকটিফাই করতে হবে, অর্থাৎ সংশোধন দিতে হবে। তাহলে আজকের মতো
ক্লাস এখানে সমাপ্ত করছি। আগামী দিনে ক্লাস করার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।